কসবা গণধর্ষণ কাণ্ডে সেই যে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে সম্ভবত আজই পুলিশ আদালতের কাছে অনুমতি চেয়েছিল, সেই অনুমতি মিলেছে। সেক্ষেত্রে আজই হয়তো পিনাকি বন্দ্যোপাধ্যায় গোপন জবানবন্দি দেবেন। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, এই পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তাকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। তিনি যে তার রুমের যে বর্ণনা দিয়েছিলেন সেই রুমের বর্ণনার সঙ্গে নির্যাতিতার রুমের বর্ণনা মিলে গিয়েছিল। মানে অন্তত এই ক্ষেত্রে এরা দুজন ঠিক সত্যি কথা বলছেন সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। আজ তার এই গোপন জবানবন্দি তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? দেখো, তদন্তের ক্ষেত্রে পুলিশের কাছে দেওয়া যে স্টেটমেন্ট পিনাকি বন্দ্যোপাধ্যায় তার সাথে নির্যাতিতার বয়ানে কিন্তু মিল ইতিমধ্যেই হয়েছে। এবার এই পিনাকি বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা রক্ষী যাকে ঘরের বাইরে রাখা হয়েছিল তার গোপন জবানবন্দির জন্য আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে, তা ইতিমধ্যে অ্যালাউ হয়েছে বা মঞ্জুর হয়েছে আলিপুর আদালতে। সম্ভাবনা রয়েছে আজই, যেহেতু আজকে এই কসবা গণধর্ষণ মামলার অভিযুক্তদের আবারও আলিপুর আদালতে পেশ করা হচ্ছে জেল হেফাজত শেষে, সেক্ষেত্রে আজই সম্ভাবনা রয়েছে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের গোপন জবানবন্দি। সেক্ষেত্রে ঘটনা কি ঘটেছিল, তাকে কিভাবে সেখানে আটকে রাখা হয়েছিল বা পুলিশের কাছে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন বা তিনি নিজের সঙ্গে কি দেখেছিলেন, তার ঘরের বর্ণনা, এই সমস্ত কিছু একজন সাক্ষী হিসেবে কিন্তু গোপন জবানবন্দি তিনি দেবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কারণ এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তিনি একমাত্র আই উইটনেস হতে পারেন বা তিনি একমাত্র সাক্ষী হতে পারেন যে ঘটনা বলি সম্পর্কে তিনি পুলিশকে ইতিমধ্যে অবগত করেছেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিলে তা কিন্তু রেকর্ড তদন্তের যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু এই গোপন জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কাজ করবে, এমনটা কিন্তু পুলিশ মহলও মনে করছে। ধন্যবাদ। জুয়ার থেকে পুলিশের রেড, 2 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, ধরপাকড় চলেছে। তার মধ্যে থেকে পাওয়া গেল একজন অঞ্চল সভাপতিকে। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, ওই অঞ্চল সভাপতি ওখানে মানে কোনো সুনির্দিষ্ট টিপ ছিল পুলিশের কাছে এরকম কোনো খবর ছিল নাকি এমনি জুয়ারিদের ধরতে গিয়ে অঞ্চল সভাপতিকে ধরে ফেললেন? কে এই অঞ্চল সভাপতি? দেখো, বহরমপুরের কাছেই তোমার মনিন্দ্রনগর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই এলাকার সভাপতি মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সদস্য এই বলাই মন্ডল দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে তার নিজের বাড়িতেই জুয়ার ঠেক বসাচ্ছিল এবং সেই খবর পেয়েই কিন্তু পুলিশ গতকাল সন্ধ্যাবেলাতে তার বাড়িতে হানা দেয় এবং সেখানে কিন্তু জুয়ার ঠেক বসেছিল। 8 জনকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে 2 লক্ষ টাকা মতো বাজেটও করা হয় এবং তাকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হয়েছে এবং পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনা কতদিন ধরে সে চালাচ্ছিল এবং আরো কারা কারা আসতো সেগুলোও কিন্তু জানার চেষ্টা করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টভাবেই চাপানো উত্তর শুরু হয়েছে, কারণ তৃণমূলের অঞ্চল সভাপতির নামে এই ধরনের অভিযোগ। সরকারি চাকরি দেওয়া হবে এই নামে টাকা নেওয়া হতো, তাদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হতো, তাদের ট্রেনিংয়ে পাঠানো হবে বলা হতো, এই সব করে তাদের থেকে টাকা নেওয়া হতো। এখনও পর্যন্ত 6 জনকে পুরুলিয়ার জয়পুর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে থেকে একজন মহিলাও রয়েছেন আবার এই টিমে। কিভাবে কাজ করতো এই টিম জানবো। আমার সঙ্গে ইন্দ্র রয়েছে। ইন্দ্র, 2টো বিষয় প্রথমে জানতে চাইবো যে কিভাবে এরা কাজ করতো, দ্বিতীয়ত জানতে চাইবে কিভাবে ধরা সম্ভব হলো এই গ্যাং। দেখো, তুমি এই টিম যে টিমটা এই প্রচারণা চক্র চালাতো সেই টিমের যেখানে এরা এই ইন্টারভিউ জন্য যে ফান্ড পাতে সেটা একেবারেই প্রকাশ্যে যাতে কারো সন্দেহ না হয়। জয়পুর শহরে একটি জায়গায় তারা ইন্টারভিউর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসছে, তাদের ইন্টারভিউ নিচ্ছে এবং এই ইন্টারভিউতে যেটা বলা হচ্ছে যে সরকারি পদের জন্য চাকরি দেওয়া হবে এবং লোভনীয় অফার থাকছে এবং এই ফাঁদে পা দিয়ে যারা আসছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং এরই মধ্যে একজন ছাত্রের সন্দেহ হতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপরেই জয়পুর থানার পুলিশ সেখানে যায় এবং সেই তাদের সাথে কথা বলে বুঝতে পারে যে পুরো বিষয়টি ভুয়ো এবং তারা প্রতারণা করছে। জয়পুরের 3 জন রয়েছে যেমন, তেমনি বাঁকুড়ার 1 জন রয়েছে, মেদিনীপুরের 2 জন রয়েছে, একজন মহিলা রয়েছে এদের মধ্যে 6 জনের মধ্যে। এদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদের সাথে আরো কোনো প্রতারণা চক্রের যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই 2 জনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
এবং একজনকে এমন ব্যক্তিকে পাওয়া গেছে যে একাধিক প্রতারণা চক্রের সাথে তিনি যুক্ত রয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। এবং শুধু পুরুলিয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছকে তারা প্রতারণা করত, বিভিন্নভাবে প্রতারণা করত বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোর্স ইনফরমেশন পায় যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্টলি একটা ইন্টারভিউ নিচ্ছে, যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই। 150 জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অলুব্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই। গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ড্রেস নেই। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 6 জনের মধ্যে 3 জনের বাড়ি জয়পুরে, 1 জনের বাঁকুড়াতে, আর 2 জনের পূর্ব মেদিনীপুরে। বাড়ির সামনে মদ খাওয়া হয়, গালিগালাজ করা হয়, প্রতিবাদ করতে গিয়ে এক দম্পতি আক্রান্ত। ক্যানিং এর ঘটনা, মেরে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, কারা এরা? তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে? পুলিশ তাদের আইডেন্টিফাই করেছে? দেখো, ইতিমধ্যে পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু প্রতিবেশী, কারণ দীর্ঘদিন ধরে এই বাড়ির সামনে বসে মদ্যপান করে এবং সেই ঘটনায় কিন্তু এই পরিবার কিন্তু বারবার তাদের বারণ করেছিল, কিন্তু সেই বারণ কিন্তু তারা শোনেনি। গতকালকে কিন্তু বিকেলে কিন্তু তারাও আবার সেই এলাকায় মদ্যপান করছিল। সেই সময় কিন্তু তারা গালিগালাজ করে। সেই ঘটনায় এই মহিলা প্রতিবাদ করলে কিন্তু তাকে প্রথমে মারধর করা হয়। এরপরে কিন্তু বাড়ির যে হচ্ছে নাবালক সন্তান রয়েছে সে হচ্ছে দেখতে পেয়ে চেঁচামেচি করলে সেখানে কিন্তু তার স্বামী চলে আসেন। আসার পরে তাকেও মারধর করে, এমনকি লোহার রড দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। এরপরে কিন্তু সেই যে সব প্রতিবেশীরা যারা এই যে গালিগালাজ করতো তারাও কিন্তু বাড়িতে ঢুকে বাড়িতে ভাঙচুর করে বলে এমনই অভিযোগ। এই ঘটনায় এই পরিবার কিন্তু ক্যানিং থানায় কিন্তু গতকালকে কিন্তু অভিযোগ দায়ের করেছে। প্রথমে আহত অবস্থা তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করান, সেখান থেকেই কিন্তু তারা কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ। তবে ইতিমধ্যে মালদা দুষ্কৃতী তাণ্ডব, কখনো আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, কখনো ডাকাতি। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? মালদা জেলা পুলিশ সুপারের দাবি এইসব আগ্নেয়াস্ত্র আসছে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ব্যবহার হচ্ছে এখানে, দুষ্কৃতীরা এখানে ব্যবহার করছে। আর এসব নিয়েই রাজনীতির হাওয়াও গরম। চাঁচলের সোনার দোকানে ডাকাতি, অস্ত্র হাতে দোকানে ঢুকে লুট, ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। প্রথমে বাইকে ধাওয়া করে গুলি, প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ যায় দুলাল সরকারের। এরপরেও নানা সময় শুট আউট, খুন, বেআইনি অস্ত্র উদ্ধার। কোথা থেকে ঢুকছে এইসব বেআইনি আগ্নেয়াস্ত্র? পুলিশের দাবি বেশিরভাগই ঢুকেছে বিহার অথবা ঝাড়খণ্ড থেকে। একটি 9mm পিস্তল কেনা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকায়, 7mm পিস্তল 30 থেকে 50 হাজার টাকায়। বেআইনি অস্ত্রের কারবারিরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে মহিলাদেরও। মালদা জেলার পাশে বিহার এবং ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ। অভিযোগ এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্রের কারবার মালদায়। গত 8ই মে মালদা থেকে গ্রেপ্তার করা হয় বিহারের ভাগলপুরের বাসিন্দা সঞ্জিত তিওয়ারিকে। তার থেকে উদ্ধার হয় 8টি পাইপগান এবং প্রচুর গুলি। গত 18 জুন কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয় আরেক অস্ত্র কারবারিকে। গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারও চলছে। এবছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে, 71 আর্ম সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে। বেশিরভাগ যে আর্মস আছে বিহার থেকে ট্রেস করতে পারছি, মুঙ্গের, কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব সিন্ডিকেট মতো করে, ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। মানে কয় জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায়
30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। এগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আগ্নেয়াস্ত্র আসছে। যে জেলা প্রশাসনকে আরো বেশি সচেষ্ট হতে হবে তাদের মধ্যে ভুগতে, সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে। পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসে। আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে, যা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। প্রশাসন বলেছে সমস্ত যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সবটাই বিহারে, এবং সেই বিহারে নাকি বিজেপি শাসিত। সমস্ত কিছু যখন ধরা পড়ছে সাধারণ মানুষের কাছে, তখন মানুষকে অন্যদিকে চোখ বা দৃষ্টি ঘোরাবার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে বলানো হচ্ছে সবটাই বিহারের। কিছুদিন আগে কিছু তৃণমূলের নেতারা মারা গেছে। যে জায়গাটা খারাপ সেই জায়গাটা ভালো করার জন্য যদি অন্য রাজ্যের তুলনা টেনে আনতে হয়, তখন জানতে হবে যে প্রশাসনের অন্য কোনো মতলব আছে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।